ট্রেনটা যেন ছুটে চলেছে এক গতিতে। দু একটা লোক দাঁড়িয়ে আছে গেটের সামনে। একটা লোক দাঁড়িয়ে থাকতে থাকতে ঢুলেই পড়ছে একেবারে। সেই সুযোগে পিছন থেকে একটা ছিমছিমে চেহারার লোক ওই ঢুলে পড়ে যাওয়া লোকটার পকেট থেকে কি যেন একটা বের করে নিল। লোকটা আবারও ঝেড়ে মেরে চোখ খুলল, তারপর আশপাশটা একবার দেখে নিল। কে 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 যেন আমার প্যান্টের পকেটে হাত দিল বলে মনে হলো। পিছনে থাকা লোকটা এবার আস্তে আস্তে গেটের ধারের দিকে এগোতে শুরু করলো। ও মশাই, এই যে আপনাকেই বলছি। কে কার কথা শোনে? ট্রেনটা ঝমাঝম করতে করতে ঢুকলো তালপুর স্টেশনে। ট্রেনের গতি একটু কমলো। অমনি চলন্ত ট্রেন থেকে শুরুত করে লাফিয়ে নামলো ওই ছিচকে লোকটা। ওফ, আর একটু হলেই ধরা পড়ছিলাম। যাগে, আগামী 2 দিনের মতো চলে যাবে বলে মনে হচ্ছে। বলেই সে একবার ওই কালো ব্যাগখানা তুলে ধরল হাতের মধ্যে, তারপর এদিক ওদিক চেয়ে আবারও সেটা পকেটে ভরে ফেলল। এই ব্যক্তির নাম হলো বকাই। পেশায় একজন ছিচকে চোর। সারাদিন ট্রেনে বাসে ঘুরে লোকের পকেট মারে শুধুই। আজ ঘুরতে ঘুরতে সে এসে পড়েছে তালপুরে। তখন বাজে সন্ধে 7টা। শীতের সময় এই সন্ধেবেলাটা যেন গভীর রাত বলেই মনে হয়। তার ওপর আবার এদো গ্রাম। স্টেশন থেকে বেরিয়ে সে আবারও একটা সুযোগ খোঁজার চেষ্টা করলো, কিন্তু হঠাৎই তার মনে হলো যেন আবহাওয়ায় ঠান্ডার মাত্রাটা একটু হলেও বেড়েছে। গায়ে একটা সামান্য সোয়েটার আর গলায় মাফলার ছাড়া আর কিছুই নেই। তাই ঠান্ডাটা যেন তাকে এবার কাবু করতে শুরু করেছে। না, এভাবে ঠান্ডায় কতক্ষণই বা ঘুরে বেড়াবো। তার চেয়ে বরং একটা চায়ের দোকানে গিয়ে গা গরম করি। সুযোগ পেলে ওখানেও হাত মেরে দেব। কিছুক্ষণ হাঁটার পর সে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পায়। মুচকি হেসে সে দোকানে গিয়ে বসে। দোকানে আগে থেকে 2জন লোক বসে কি সব যেন আলোচনা করছিল। সুযোগ বুঝে সে তাদের ঠিক পাশে গিয়েই বসল। দাদা, একটা চা দেবেন তো? দোকানদার তাকে একটা মাটির ভাঁড়ে ফুটন্ত চা ঢেলে দিল। বকাই তাতে একটা চুমুক মেরে যেন শান্তি অনুভব করল। তারপর কান খাড়া করে পাশে বসে থাকা লোকগুলোর কথায় আড়ি পাতল যেন। এই শুনেছিস রে, ওই ওই পশ্চিমের জঙ্গলের সেই পরিত্যক্ত জাদুঘরটা আছে না, শুনছি ওটা নাকি বিক্রি হয়ে যাচ্ছে। শহরের কোনো এক বড় প্রমোটার নাকি ওটা কিনে নিয়েছে। কি বলিস রে? শেষে কিনা ওই জাদুঘরখানা কিনে বসলো বোকা প্রমোটারটা। আরে হ্যাঁ রে, শুনছি ওখানে নাকি কোনো এক বড় কমপ্লেক্স বা মল তৈরি হবে। ও জায়গায় আজ অবধি কেউ কিছু করতে পেরেছে কি? কত এরম এলো গেল। হ্যাঁ তা ঠিক, তবে শুনছিলাম ওই জাদুঘরের মধ্যে এখনো নাকি সব প্রাচীন ঐতিহাসিক জিনিসপত্র ঠাসা রয়েছে। কথাটা শুনেই যেন বকাইয়ের চোখ দুটো জল জল করে উঠল। এটাই সুযোগ। একবার ওই জাদুঘরে হাত মারলে তাকে মালামাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বকাই লোক দুটোর কথা শুনতে শুনতে একেবারে তাদের গায়ের ওপরই উঠে পড়েছিল। লোকটা তার দিকে ফিরে তাকিয়ে চোখ বড় বড় করে একটা ঝংকার মেরে বলল, এ ভায়া, এ কি হচ্ছে? এটা কি? এটা আরে বসতে হলে ভদ্রভাবে বসো না ভাই, এভাবে গায়ের ওপরে উঠে পড়ছো কেন? আরে 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 না দাদা, আসলে আমি একটু ঢুলে পড়েছিলাম আর কি। চোখটা একটু লেগে গেছিল আমার। কি ঢুলে পড়েছিলেন?
ন্যাকামি হচ্ছে নাকি? এই চল তো এখান থেকে, যত উটকো লোক। শিবেনদা, চায়ের দামটা খাতায় লিখে রাখো, কাল সন্ধেবেলায় এসে দিচ্ছি। এই বলে লোক দুটো উঠে সেখান থেকে চলে গেল। বকাইও একবার এদিক ওদিক চেয়ে বেঞ্চিটা থেকে উঠে পড়ল। তারপর চায়ের দোকানের লোকটাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, বলছি ওই পুরনো জাদুঘরটা কোন দিকে একটু বলতে পারবেন? কি বলছো কে? কতটুকু জানো তুমি ওই জাদুঘরের ব্যাপারে? বলো তো দেখি। আর 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 তোমাকে তো এর আগে এ চত্বরে কোনোদিনও দেখিনি বাপু। আগে তুমি তোমার পরিচয় দাও, তারপর না হয় সব খুলে বলছি। বকাই বুঝতে পারল তার কথায় চিড়ে ভিজবে না, কেটে পড়াটাই এখন ভালো হবে। তাই সে লোকটাকে চায়ের দামটা দিয়ে গডমট করে হেঁটে ও চত্বর ছেড়ে বেরিয়ে পড়ল। আরে বাপু, শোনো, আরে শোনো, ধুস। রাস্তা দিয়ে এক নাগারে হেঁটে চলেছে বকাই। এবার যেন সে তার লক্ষ্যে পৌঁছেই ছাড়বে, এমনটাই মনে হলো তাকে দেখে। একবার ওখানে গিয়ে হাত মারলে আমাকে আর কিছু চিন্তাই করতে হবে না। রাত 10টার শেষ ট্রেনটা ফাঁকাই থাকে, ওটাই ধরে সোজা কলকাতায় মালগুলো পাচার করে দেব। কি ভাগ্যিস ওই বোকা ভ্যানওয়ালাটার সাথে আজ দেখা হয়ে গেল। ব্যাটাকে কর করে একখানা 100 টাকার নোট ধরাতেই সব একেবারে সুর সুর করে বলে দিল। না না, এবার তাড়াতাড়ি পা চালিয়ে আমাকে ওই জাদুঘরে গিয়ে পৌঁছতেই হবে। রাস্তায় আসার সময় তার সাথে একটা ভ্যানওয়ালার দেখা হয়। বকাই তাকে টাকার লোভ দেখিয়ে ওই জাদুঘরের ঠিকানাটা জিজ্ঞেস করে। লোকটাও টাকা পেয়ে সব তাকে বলে দেয়। কিছুক্ষণ হাঁটার পর সে গিয়ে দাঁড়ালো একটা জায়গায়, চারিদিকে শুধু ঝোপঝাড় আর গাছপালা। বকাই একা এই নিঝুম জায়গাটায় দাঁড়িয়ে আছে। তবে কিছু একটা দেখতে পেয়ে তার মুখখানা হাঁ হয়ে গেল যেন। বাবা, বেশ পুরনো জাদুঘর বলতে হবে। ভিতরের জিনিসপত্রগুলো তেমনই প্রাচীন হবে হয়তো। কালো বাজারে বেচলে দ্বিগুণ দাম পাওয়া যাবে। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমিও না সত্যি কি যে বলি মাঝে মাঝে, এই জঙ্গলের এই বুড়ো বাড়িখানায় কেই বা আসবে আমাকে আটকাতে? হ্যাঁ। নিজের মনে এসব কথা বলে 2-1 পা বাড়িয়ে সে ওই জাদুঘরের মধ্যে ঢুকে পড়ল। হঠাৎই যেন ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো। আশপাশের অন্ধকার ওই ঝোপঝাড়ের মধ্যে কারা যেন একটু নড়ে চড়ে বসল। যা ভেবেছিলাম তার থেকে বেশি মাল আছে বলতে হবে। না না, ফটাফট কাজ সেরে বেরোতে হবে এখান থেকে। বকাইয়ের আনন্দে যেন হুঁশ জ্ঞান হারালো। এত দামি সব জিনিসপত্র এই পরিত্যক্ত জায়গায় পড়ে আছে, চাইলে এসব অন্য কেউ তো চুরি করে নিয়েই যেতে পারত। কিন্তু এ কথা যেন তখন তার মাথাতেই এলো না। লোভে তার চোখগুলো বারবার জলজল করে উঠল। সে এখন শুধু ভেবে চলেছে যে এই জিনিসগুলো সে কি করে এখান থেকে নিয়ে বেরোবে। কোনো বস্তা বা কিছু একটা খুঁজতে হবে দেখছি। এই বলে বকাই একবার এদিক ওদিক ভালো করে চেয়ে দেখল, যদি কিছু চোখে পড়ে। হঠাৎ কি যেন একটা দেখে তার চোখ দুটো যেন স্থির হয়ে গেল। ও বাবা, ওটা কি? এমন জিনিস বাপের কালে দেখিনি কো। সে দেখল কোণের ওই টেবিলের ওপর রাখা একটা মানুষের কাটা মাথা, চোখের মনির জায়গায় কেমন যেন একটা লাল চকচকে পাথরের মতো কিছু বসানো। বকাই ভাবল
এ হয়তো কোনো প্রাচীন শিল্পীর কারুকার্য। অবিকল মানুষের মাথার মতো তৈরি করা হয়েছে এই মূর্তিটাকে। তবে সব কটা মাথার ওপর ছোট্ট কাগজের টুকরোতে একটা করে সংখ্যা লেখা আছে। দেখে একটু অদ্ভুত লাগলো তার, কিন্তু আবারও সে একবার ভেবে দেখল সবচেয়ে আলাদা এই অদ্ভুত প্রাচীন জিনিসের মূল্য কালোবাজারে প্রায় লাখখানেক টাকার চেয়েও বেশি হবে। সে চোখ ঘুরিয়ে আবারও দেখল আরও কটা মাথা পাশের টেবিলে রাখা, আর দেওয়ালের মধ্যেও অদ্ভুত কারুকার্য করা কটা মানুষের খুলিও ঝুলে আছে। ভয় না পেলেও জিনিসগুলো দেখেই কেমন যেন গাটা ছমছম করে উঠল তার। হ্যাঁ, না না, ও অনেক হয়েছে। এবার এবার এই জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। সবার আগে ওই মাথাগুলো সরিয়ে ফেলি। এই বলে সে এগোতে শুরু করলো। চোখে তার তখন তীব্র লোভ থেকে থেকে দেখা দিয়ে উঠছে যেন। হঠাৎ কার যেন একটা ভারী কণ্ঠে ঘরের ভিতরটা গম গম করে উঠল। কে কে ওখানে? বকাই পিছনে ফিরে দেখল একটা কালো মূর্তি যেন দাঁড়িয়ে আছে তার সামনে। সে ভীষণভাবে ঘাবড়ে গেল। আমি 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 আসলে এই থাম বেটা, তোদের মতলব আমার ভালো করে জানা আছে। তুই এই জায়গায় কি করতে ঢুকেছিস তা আমি ভালো করে জানি। এই বলে সেই মূর্তি এবার এক পা দু পা করে হেঁটে ওই অন্ধকার ভেদ করে তার সামনে এসে দাঁড়ালো। বকাই এবার ভালো করে দেখল একটা বয়স্ক লোক, পরনে ধুতি আর একটা আলখাল্লা। লোকটাকে দেখে মনে হচ্ছে সে যেন এখনো কয়েকশো বছর পিছিয়ে রয়েছে। বেশভূষা বেশ পুরনো তার। আপনি আপনি কে মশাই? আর আর এখানে আপনি কি করছেন শুনি? বাবা, এ যে দেখছি চোরের মায়ের বড় গলা। ওরে, এই জাদুঘর আমার বাসস্থান রে। এক সময় এই জাদুঘরে চৌকিদারি করতাম আমি। তবে সেসব বহু বছর আগের কথা। এখন যদিও কি সব বলছেন মশাই? বাইরে যে শুনলাম এই জাদুঘর এখন পরিত্যক্ত। তাহলে আপনি এখানে থাকেন বলছেন যে বড়, এটা কি করে সম্ভব? সম্ভব সম্ভব, আমাদের পক্ষে সবই সম্ভব রে বেটা। আসলে এই জাদুঘরে আমি প্রায় বহু বছর আগে কাজ করতাম। একদিন রাতের বেলায় হঠাৎ ডাকাতের দল এসে থাবা মারে এখানে। আমি অনেক চেষ্টা করি তাদেরকে আটকানোর, কিন্তু পারি না। ওরা আমাকে মেরে এখানে ফেলে চলে যায়। তারপর তারপর আমার এই অবস্থা হলো। দেখ। কথাটা বলেই ওই লোকটা আস্তে আস্তে তার রূপ বদলে একটা ভয়ানক অশরীরীর রূপে পরিণত হলো। অবশ্য ওরা একটাও জিনিস এখান থেকে নিয়ে যেতে পারেনি সেদিন। তার আগেই গ্রামের লোক ওদের ঘিরে ফেলেছিল। এরপর তোর মতো অনেকজনই এখানে চুরি করার মতলবে এসেছিল, তবে তারা কেউই বেঁচে ফিরতে পারেনি। ওই দেখ, ওই দেখ, ওদের কি হাল করেছি আমি। বলেই ওই অশরীরী তার আঙুল তাক করল ওই টেবিলের দিকে। বকাই দেখল সেই মাথাগুলো। তাহলে সে যেটা ভাবছিল সেটা পুরোপুরি ভুল। এই মাথা আর খুলি এসব সত্যি করেই কোনো মানুষের।
ভেবেই তার গায়ের লোম যেন খাড়া হয়ে গেল। সে আর কোনো কিছু না ভেবে দৌড়ে পালাতে গেল দরজার দিকে। কিন্তু হঠাৎই সদর দরজাটা যেন হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। পালানোর সব রাস্তা এখন বন্ধ। ওই প্রেত যেন তাকে তার মায়াজালে জড়িয়ে ফেলেছে। আমাকে আমাকে দয়া করে যেতে দাও। আমি কিছু না জেনে এখানে এসে পড়েছি। আমাকে আমাকে যেতে দাও। দয়া করে আমাকে ক্ষমা করো। তুই এই জায়গার ব্যাপারে কোনো কিছু না জেনেই চুরি করতে ঢুকে পড়েছিলি। এখানে যে আসে সে আর জ্যান্ত হয়ে ফেরে না। এই ভুলের কোনো ক্ষমা নেই। তুই তোর উপযুক্ত শাস্তি আজ পাবি। তোর মাথাটা কেটে তার উপর আমি কারুকার্য করে ওই টেবিলের ওপর সাজিয়ে রাখবো। ওর হাত পা সব কিছু টুকরো করে কেটে সেগুলো আমি এই জাদুঘরে রেখে দেব। তুই হবি আমার দশম শিকার। দশম শিকার? তার মানে এর আগে সে এভাবেই 9 জনকে হত্যা করে তাদের মাথাগুলো ওভাবে সাজিয়ে রেখেছে। বকাই ভালো করে চেয়ে দেখল। সত্যি এবার যেন সে স্পষ্ট দেখতে পেল সব কটা মাথার উপর সেই কাগজের চিরকুটে লেখা সেই সংখ্যাগুলো। কোনোটায় 1 লেখা, আবার কোনোটায় 2, আবার কোনোটায় 3। এই ভয়ানক অশরীরী তার মানে সবাইকে মেরে তাদের কাটা মাথার উপর সংখ্যা লিখে রাখত। কি ভয়ানক পরিকল্পনা! ভেবেই যেন গায়ের রক্ত জমে বরফ হয়ে যেতে লাগলো বকাইয়ের। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই বলে ওই অশরীরী তার দিকে যেন ধেয়ে এলো। সে তার 2টো হাত দিয়ে চেপে ধরল বকাইয়ের গলাটা। বকাই মাছের মতো খাবি খেতে শুরু করলো। তারপর আস্তে আস্তে তার চোখের সামনে সব কিছু যেন ধোঁয়ার মতো হয়ে গেল। জ্ঞান হারিয়ে শেষমেশ মুচড়ে পড়ল সে। লোকজনের চেঁচামেচিতে বকাই তার চোখ খুলল। সে দেখল দিনের আলো ফুটেছে চারিদিকে, আর বাড়িটার কিছু হাত দূরে সে পড়ে আছে চিত হয়ে। বকাই কোনো রকমে উঠে বসল। তারপর বোকার মতো শুধু এদিক ওদিক দেখতে থাকলো ফ্যাল ফ্যাল করে। ওই প্রেত তো আমাকে আমাকে মেরেই ফেলছিল প্রায়। তাহলে আমি 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 বেঁচে গেলাম কি করে? হঠাৎ তার গলায় ঝুলে থাকা রুদ্রাক্ষটা একবার যেন চমক মেরে উঠল। তার চোখ সেদিকে যেতেই সে দেখল রুদ্রাক্ষটা কখন তার জামার বাইরে বেরিয়ে এসেছে। তাহলে এটাই তাকে কাল ওই অশরীরীর হাত থেকে রক্ষা করেছে। হয়তো এটা ভগবানের সংকেত। তিনি আবারও তাকে একটা ভালো মানুষ হবার সুযোগ দিয়েছেন। তবে এটাই হয়তো শেষবার। এই যে বলি কি করছিলে তুমি এখানে? তোমার সাহস তো কম না। এই তুমি বলো তো, তুমি ঠিক কি মতলবে এখানে এসেছিলে? তখন চায়ের দোকানে দেখেই বুঝতে পেরেছিলাম এ ব্যাটা একটা উটকো লোক। নিশ্চয়ই এর কোনো খারাপ মতলব আছে। আমি বুঝতেই পেরেছিলাম। এ ভাই বলো তো সত্যি করে, তুমি এখানে কি করতে এসেছিলে? না হলে চলো আমাদের সাথে থানা চলো দেখি। না দাদা, আমি
আমি সব সত্যি বলছি। শুনুন শুনুন আমার কথাটা তবে। এরপর বকাই সব বলল তাদের। সব শুনে তারা যেন থ হয়ে গেল। কারোরই মুখ দিয়ে একটাও কথা বেরোলো না আর। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো শুধু। আবারও যেন একটা দমকা হাওয়া বয়ে গেল সবার গাটা ছুঁয়ে। দূরের ওই ঝোপঝাড়ের মধ্যে আবারও যেন কারা একটু নড়ে চড়ে বসলো একবার। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।